ভাবেন তো, মানুষ মানুষের মাংস খায় এমন কোন দেশ হতে পারে? কিংবা এমন এক আজব দেশ যেখানে বিয়ে করতে গেলে মানুষের, অর্থাৎ বিশেষ করে পুরুষের প্যান্টের ভিতরে লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হয়। সে যদি 30 মিনিট পিঁপড়ার কামড় সহ্য করতে পারে তাহলে তার বিয়ে দিবে। ইয়েস, পৃথিবীতে এখনও এমন উপজাতি এবং অদ্ভুত কালচারের মানুষ আছে। আমরা আপনাদেরকে বলতেছি পাপুয়া নিউগিনির কথা। রাইট নাও আমি রোহান আছি পাপুয়া নিউগিনিতে। আমরা আসছি এখানে হলো যে আমাদের অসাধারণ একটা সিরিজ সাজানোর জন্য, যেখানে আমি আপনাদেরকে দেখাবো এখানকার কৃষ্টি কালচার, ভিলেজ লাইফ, লোকাল লাইফ, স্ট্রিট লাইফ, লোকাল বাজার, ফুড, এভরিথিং। তাই দেরি না করে চলেন আমরা আমাদের ব্লগ শুরু করি। বাট এই দেশটার অবস্থান এবং দেশ সম্পর্কে চলেন আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আসি। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, দেখতেই থাকুন রোহান ব্লগ। আজ আমরা আসলাম ওশেনিয়া মহাদেশের এক রহস্যময় দেশ পাপুয়া নিউগিনিতে। দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং ইন্দোনেশিয়ার পূর্ব পাশে অবস্থিত। এর রাজধানী হলো পোর্ট মোরসবাই। এর আয়তন 4,63,000 বর্গ কিলোমিটার আর এর জনসংখ্যা 1,30,00,000। পাপুয়া নিউগিনি 1975 সালে 16 ডিসেম্বর অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির সরকারি ভাষা হলো যে 3টি। প্রথমত হলো যে ইংরেজি, দ্বিতীয়ত হলো যে টকপিসিন এবং হিরিমোটো 3 নাম্বারটা। এবং আপনারা জানলে অবাক হবেন, এখানে 800-রও বেশি স্থানীয় ভাষা প্রচলিত, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এই দেশের মুদ্রার নাম হলো পাপুয়া নিউগিনি কিনা। অর্থনীতির প্রধান ভিত্তি এই দেশের, সেটা হলো যে খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, কৃষি ও মৎস্য খাত। দেশটির মোট অর্থনীতির আকার বা জিডিপি প্রায় 34 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু জিডিপি আয় প্রায় 3,000 মার্কিন ডলার। অবিশ্বাস্য ভাষার বৈচিত্র্য, এই আদিবাসী সংস্কৃতি, ঘনজঙ্গল, পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্যের জন্য পাপুয়া নিউগিনিকে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী দেশের ভিতর একটি ধরা হয়। এবার চলুন নিজ চোখে দেখে আসি এই অসাধারণ দেশটি। বন্ধুরা, এই দেশ সম্পর্কে তো আপনারা জানলেন। এখন কথা হলো যে আমি আছি হলো যে পোর্ট মোরসাবেতে। ইয়েস, এ দেশের রাজধানী এবং 1,07,00,000 জনগণের দেশটা কেমন হতে পারে? এই যে অদ্ভুত এক ডাইভার্সিটি, 800-রও বেশি ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়, অসাধারণ কিন্তু দেশটা। গল্পটা আমরা শুরু করতেছি ওশেনিয়া অঞ্চল থেকে। বর্তমানে আপনারা দেখতেছেন এই মহাসাগর, যে সাগরের এক একটা ঢেউ এসে আমাকে শীতল করে দিচ্ছে। আমার কথাগুলো কিন্তু বাতাসে পুরাটাই বিকট হয়ে গেছে, যার কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে। বাই দ্য ওয়ে, পোর্ট মোরসাবের রাজধানীর খুব জনপ্রিয় একটি জায়গা থেকে আমি রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাপুয়া নিউগিনিতে। অ্যান্ড ব্লগটা আমি এখান থেকে শুরু করব না, কারণ ব্লগ শুরু করবো আমি আমার বাসা থেকে, এবং কিভাবে ভিসা করলাম, কিভাবে আসলাম, বিমান ভাড়া কত, আসতে কী সুবিধা হলো, কত ঘন্টা ট্রানজিট, এসব বিষয় নিয়ে বিস্তারিত আমি আমার ব্লগে বলবো। সো চলেন ফ্ল্যাশব্যাকে যাই। এবং একটা কথা বলে রাখি, আমরা এই সিরিজ শুরু করতেছি, এটা আমাদের প্রথম এপিসোড, এবং আপনারা কিন্তু ওইখানে আস্তে আস্তে আরও 8 থেকে 10টা এপিসোড দেখতে পারবেন, যেখানে আমি চেষ্টা করব লোকাল ভিলেজ, লোকাল ফুড অ্যান্ড হলো যে স্ট্রিট লাইফ সহ বিভিন্ন ধরনের ব্লগ দিতে। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল। আফটার 2 মাস পর আমি আমার যাত্রা শুরু করছি। মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়েছিল। যাই হোক, আমার যাত্রা শুরু হচ্ছে হলো যে আমার বাসা থেকে। রাইট নাও আছে আমি ভৈরব এবং আমার গ্রামের বাড়িতে। এখান থেকে এখন যাব হলো যে এয়ারপোর্ট হয়ে আমি চায়না গুয়াংজু যাব। দেন ওখানে লম্বা একটা ট্রানজিট শেষ করে পোর্ট মোরসাবে, অর্থাৎ হলো যে পাপুয়া নিউগিনিতে যাব। বাট এই যে পাপুয়া নিউগিনি যাচ্ছি, ভিসাটা কিভাবে করলাম চলেন আপনাদেরকে ডিটেল বলি। বাট ডিটেল বলার আগে আমি আমার গাড়িতে উঠে যাই। অ্যান্ড হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য সবাই, আমার যাত্রা যেন শুভ হয় এবং মজার কিছু ব্লগ আপনাদের জন্য আমি নিয়ে আসবো, বিশেষ করে পাপুয়া নিউগিনির ওখানকার লোকাল বাজারঘাট, স্ট্রিট, ভিলেজ, ফুড, এভরিথিং। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন ভিসা কীভাবে করলাম। পাপুয়া নিউগিনির ভিসা করার জন্য আমি কুরবানি ঈদের কিছুদিন পর চলে যাই থাইল্যান্ড, কারণ আমার জানা মতে ওই একটা দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে পাপুয়া নিউগিনির ভিসা করা যায় না। হয়তো অন্য কোনো দেশে যদি ওদের অ্যাম্বাসি হতো বা কনসালটেন্সি থাকে তাহলে হয়তো যাই। যার কারণে আমি থাইল্যান্ডে গিয়ে ওখানে হলো যে আপনার ব্যাংকক শহরে সিনু টাওয়ার, হ্যাঁ আমি আবারও বলতেছি, সিনু টাওয়ার নামে একটা বিল্ডিং আছে, ওইখানে পাপুয়া নিউগিনির কনসালটেন্সি আছে। তো ওখানে যাই, গিয়ে ওদের সাথে কথাবার্তা বলি, বলার পরে ওরা আমাকে একটা রিকোয়ারমেন্ট দেয় এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার ডকুমেন্টগুলো দিই। তার ভিতর যে ডকুমেন্টগুলো তারা নিছে, ব্যাংক স্টেটমেন্টটা নিছে,
আমার হলো যে বিজনেস ডকুমেন্ট, ব্যবসার ট্রেড লাইসেন্স, দেন হলো যে আপনার এই টিনটা নিচে ট্যাক্সের জিনিসটাই ছিল। আমি বলছি আপাতত সাথে না, আপনি বললে এনে দেবো, তো ওইটা আমার কাছ থেকে খুঁজে নাই। এরপরে আবার একদিন ফোন দিয়ে আমার কাছে আরও কিছু ডকুমেন্ট চাইছিল। সেটা হলো যে ওই আমি যে বিজনেসম্যান এবং আমি যে ফিরতে আসবো ওইটার ডকুমেন্টপত্র। সো এর সাথে আমি দিই এয়ার টিকিট, হোটেল বুকিং। সো এসব কিছু দেওয়ার পর জমা নিয়ে 2 দিন পর আমাকে ভিসা দেয়। এবং আমি ব্যাংকক শহর থেকে তখন চলে গেছিলাম পাতায়া ঘোরার জন্য। হঠাৎ করে ফোন আসে যে আপনার ভিসা রেডি নিয়ে যান। আমাকে বলছে ওরা যে 3 কর্মদিবস টাইম লাগবে। তারপর ওখানে হোটেল বুকিং টুকিং ছিল পাতায়াতে, সব কিছু ফালাইয়া চলে আসছি একটা ট্যাক্সি নিয়ে। এসে পরবর্তীতে গিয়ে দেখি একটা স্টাম্প সিল দেয়, যেটা হলো যে আপনার ব্রুনাইয়ের ভিসার মতো। তো ওখান থেকে ভিসা কালেক্ট করে আমার মাথায় ছিল না যে এয়ার ফেয়ার এত বেশি। বিলিভ করবেন কিনা জানি না, প্রায় 2,10,000 টাকা হলো যে বিমানের টিকিট, বাংলাদেশ থেকে হলো যে পাপুয়া নিউ গিনি আপ ডাউন। চায়না সাউদার্ন ছাড়া অন্য কোনো এয়ারলাইন্স দেখি না। অন্য কোনো এয়ারলাইন্স থাকলেও সিঙ্গাপুর হয়ে 2টা পিএনআর হয়ে যায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর যেতে হবে, ওখান থেকে এয়ার নিউ গিনি ওদের সরকারি হলো যে এয়ারলাইন্সে করে যাওয়া লাগবে। যাই হোক, এত হ্যাসেল না নিয়ে আমার মনে হলো যে 2-4-10,000 বাড়তে যাক। পরবর্তীতে আমি হলো যে চায়না সাউদার্নের টিকিট কেটে ফেলছি। একই পিএনআরে সুন্দরভাবে ওরা নিয়ে যাবে, নিয়ে আসবে। যাই হোক, এখন হলো যে আমরা আমাদের বাকি গল্প শুরু করি। বাট শুরু করার আগে বলি, সকাল এখন সময় বাজে 7:30, আমি রওনা দিয়ে দিছি। দুপুরে 1টা বাজে আমার ফ্লাইট। বৈরব থেকে যেতে আমার 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে। যদি কখনো জাম থাকে তাহলে আরও বেশি সময় লাগতে পারে। এই হলো আমাদের এলাকার রুট। এই যে দেখুন, এখানে কিন্তু বাজার জমে গেছে। এটাকে রেলগেটের বাজার বলে। বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশের ভিতর সবচেয়ে জঘন্য রুট যদি থাকে সেটা হলো যে ঢাকা সিলেট হাইওয়ে রুট। আজকে 5 বছর যাবৎ দেখতেছি রাস্তার কাজ চলে, এইটা করে ওইটা করে, কিন্তু এই রাস্তা ঠিক হয় না। প্রত্যেকটা বাজারে বাজারে সিএনজিওয়ালা আর অটো রিক্সার দখলে, কিচ্ছু করার নাই। আবার একটু পর হলো যে ওভারব্রিজের কাজ চলে, ভাঙাচোরা কি একটা অবস্থা দেখেন। কিছুদিন আগে রাজশাহী গেছি, মাশাআল্লাহ কি সুন্দর। আর এইখানে আইসা যখন আমাদের এলাকার রোড দেখি মন চায় কপালে চাপড়াইতে, কি রে, মানে কি একটা বাজে অবস্থা। চিন্তা করেন, আমাদের দেশের এই যদি হাইওয়ের অবস্থা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে আপনার ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট এবং হলো যে ব্রাহ্মণবাড়িয়া, মানে কি পরিমাণের চাপ এই রুটে বলার বাহিরে। কিন্তু এই রুটটার কাজ এখনও শেষ হইতেছে না। তত্ত্ববোধ এই মাঝখানে যখন উপদেষ্টারে ছিল তখন শুনছি যে ইঞ্জিনিয়ারদেরকে এই রোডে আইনা যেন ডেইলি আপ ডাউন করে 2বার, এমন একজন আগে বলছিল। যাই হোক, এর বাহিরেও নতুন গভর্নমেন্ট আসছে, চাইলে কিন্তু তারা এই রোডঘাটের কাজগুলো করাইতে পারে। দেখেন কি পরিমাণ অবস্থা। পৃথিবীর ভিতর সবচেয়ে গরিব দেশের রোডও এর চেয়ে ভালো। হাইওয়ে হলো যে বাংলাদেশের প্রাণ সঞ্চল রাখে। এইসব রুটের অবস্থা যদি এই হয়, যাচ্ছি দেশ ছেড়ে, মাঝে মাঝে ভালোই লাগে, দূর বাইরেই চলে যায়। সিরিয়াসলি এত পরিমাণের একটা মুড খারাপ হয়। এই কাজ মনে হয় না যে আর আমার মৃত্যুর আগে শেষ হবে। এটা রাগে বলতেছি, বিলিভ করবেন কিনা জানি না, যারা হলো যে এইসব রোডের আশেপাশে থাকে তারাই বুঝতে পারবে এই একমাত্র ফিলিং। ঢাকা সিলেট হাইওয়ে সবচেয়ে জঘন্যতম হাইওয়ে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বোর্ডিং এইমাত্র কমপ্লিট করলাম এবং বোর্ডিং এক্সপিরিয়েন্স যদি বলি, খুবই সুন্দর, খুবই নিখুঁত এবং তাদের ব্যবহার সব কিছু ওকে, সিরিয়াল নেই। তবে একটা জিনিস আমি আশা করছিলাম, সেটা কি জানেন, যে বড় বিমান হবে না, বিমান ছোট। আই থিঙ্ক বোয়িং 737 ম্যাক্স যেটা আছে এটা হবে। এবং হলো যে আপনাদেরকে দেখাই, সিরিয়াল একবারে নেই চায়না সাউদার্নে। তাদেরকে আমি প্রশ্ন করলাম যে লোকজন এত কম কেন, দিনের বেলা লোক কম থাকে তাই ছোটো বিমান এবং রাতের বেলা বড় বিমান থাকে। হোয়াট এভার, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিশেষ করে গুয়াংজু এয়ারলাইন্সের অভিজ্ঞতা। আমার যাত্রার শুরুটা হচ্ছে কোথায় থেকে,
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং প্রথম ইমপ্রেশন ছিল মাশাআল্লাহ অসাধারণ। এবং এখন সময় বাজে হলো যে দুপুর, আমি একটু ওয়েট, একলা মানুষ তো ভিডিও করতে এই জিনিসটা একটু প্রবলেম হয়। ওকে, সময় বাজে এখন 10:50, যেহেতু আমার দুপুর 1টা বাজে ফ্লাইট, এর মানে হাতে আর বেশিক্ষণ সময় নেই। ইমিগ্রেশনটা এখন শেষ করব, শেষ করে হলো যে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব, দেন আমি চলে যাব কোথায়, লাউঞ্জের অ্যাক্সেস নিতে। আমি এখন চলে আসলাম লাউঞ্জে, বিকজ চেক ইন স্টার্ট হতে হতে আরও 1 ঘন্টার মতো টাইম আছে। মোটামুটি ভালো একটা টাইম নিয়ে আমি আসছি। 12:45 হলো যে আমার হলো যে আপনার হলো যে গেট ওপেন হয়ে যাবে। সরি, অনেক দিন পর ক্যামেরা ধরছি তো, তাই কথা বলতে একটু থতমতো খেয়ে যাচ্ছে, হোয়াট এভার, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন লাউঞ্জে এসে খাবার তো আনলিমিটেড, কী কী খাবার নিলাম আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন পরোটা, এর সাথে হলো যে গাজরের হালুয়া, এবং এইখানে হলো যে আপনার এটাকে বলে হলো যে আপনার সোনার ডাল বলে আমরা, অনেকে এটাকে বুড়ের ডালও বলে। আর সাথে আছে হলো যে আপনার পানিও, 1 বোতল পানি অ্যান্ড অ্যাপেল জুস। আপনারা হয়তো জানেন লাউঞ্জের অ্যাক্সেস ইবিএল, আমি স্কাই লাউঞ্জ আসছি ইবিএলের কার্ড নিয়ে। এছাড়া এখানে আরও অনেকগুলো লাউঞ্জ আছে, বলাকা আছে, তারপর আপনার হলো যে সিটি ব্যাংকের আছে। সো আমার কাছে এইটাই ভালো লাগে। আমরা এসে বসে গেলাম বিমানের ভিতরে। আমার সিট নাম্বার হলো 59H 59H। তো এখন বিমানের পিছনের দিকে বসছি, এবং বিমানটা হলো যে খুবই ন্যারো বডি, ওয়াইড বডি না। এবং আমার মনে হচ্ছে বিমানটার মডেল যদি আপনাদের সাথে আমি বলি, অনলাইনে তো দেখছিলাম অন্য কিছু, বাট এখানে দেখতেছি A321 বোয়িং মডেলটা দেখাচ্ছে, A321 বি লেখা, সম্ভবত এটা বোয়িংয়েরই হবে। ইয়েস। আর যাওয়ার সময় সম্ভবত পড়বে 737 ম্যাক্স। এখন হলো যে দেখি টাইমিংয়ের দিক দিয়ে তারা কেমন, কতটুকু পাংচুয়াল, এবং হলো যে লেগ স্পেস মাশাআল্লাহ ভালো। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে দেখুন, এই হলো যে নিচে লেগ স্পেস, এবং এখানে হলো যে একটা চার্জারের পোর্ট দেওয়া আছে। এখানে হলো যে সেফটি গাইড, দেন হলো যে একটা ম্যাগাজিনও শেয়ার করছে ওরা। এই হলো ম্যাগাজিন, আর এই হলো সেফটি গেট। বসে খুব কমফর্ট ফিল মনে হচ্ছে। দেন হলো যে হাতের ভিতরেই তো অনেক অপশন দেখা যাচ্ছে, এখানে সাউন্ড কমানি বাড়ানি এভরিথিং এখানে দেখা যাচ্ছে, বাট মনিটর নেই সামনে। অপশনগুলো কিসের জন্য দিছে আমি নিজেও জানি না, এখন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ওকে আমরা আরেকটু উপর উঠাই, এইখানে হলো যে এভরিথিং মেনু। ওকে, দেখি বিমান কখন ছাড়ে। মক্কা মদিনা হয়ে আল কাসিম সব বাইরে উঠে, শুধু হ্যাঁ বাইরে উঠে প্রাইভেট ট্যাক্সি নিয়ে, অথচ আমি এর অর্ধেক টাকা দিয়ে আমি বিমানে যেতে পারি। আরেকটু দূরে, একটু ওইদিকে নাও, আরেকটু নাও, আরেকটু, একবারে বাহিরে যায় মতো, গ্লাসের সাথে লাগিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। বন্ধুরা, আমাদের খাবার দাবার চলে আসছে। এখন হলো যে আমি আপনাদেরকে দেখাবো ওরা কী কী আইটেম দিছে। আমরা যদি ক্যামেরাটা একটু মুভ করি, এই যে দেখুন, এখানে হলো যে চিকেন উইথ রাইস, এবং নিচে হলো যে ফ্রুট সহ স্ন্যাক আইটেম দিয়ে দিছে। আমরা ক্যামেরাটা একটু দূরে রাখি। আমাদের পাশে এক ভদ্রলোক আছে ভাইয়া, যার হেল্প নিয়ে ভিডিওটা করা হচ্ছে বেসিক্যালি।
ওনার টেবিলে রেখে। সো আমরা আপনাদেরকে আরও কিছু দেখাবো, এটা দেখার জন্য আমরা ক্যামেরা আরও একটু ইউজ করতেছি। ওকে, ক্যামেরা ওপেন করে নিলাম। খাবারে কি কি আছে দেখি। পানি না পড়লে চলে, অতিরিক্ত গরম খাবার। ওয়াও, চিকেনের সাথে হলো যে ওরা সবজিও দিয়ে দিছে, ভেরি গুড। আর এখানে দিয়ে দিছে ওরা একটা কলা, একটা কেক এবং একটা বিস্কিট। এই যে দেখুন, গরম গরম ধোয়া বের হচ্ছে। এখানে হলো যে ব্ল্যাক কফি, বন, কলা। বাট আমি চামিচ খুঁজতেছি, ওরা কি চামিচ দেয় নেই? দিছে, নিচে বের করতে হবে আমার। এই হলো চামিচ। ওকে, খাবার দাবার স্টার্ট করি আমরা। টিস্যুটা কাজে লাগবে। অনেক সময় সৌদি এয়ারলাইন্সে ও কাতার এয়ারলাইন্সে ওরা হলো যে এই জিনিসগুলা ওরা হলো যে স্টিলের দেয়। দেখা যায় না। এতটাও টেস্ট নাই। আছে না যে বাংলাদেশ থেকে যাচ্ছে, বাঙালিদের অনুযায়ী খাবার দেয়, এই জিনিসটা এদের ভিতর নাই। অন্যান্য এয়ারলাইন্স বিরিয়ানি, চিকেন, রাইস, পোলাও সার্ভ করে, বাট ওরা ওদের ট্রেডিশন ফলো করে দিল। সসেজ দিয়ে, গাজর এবং শিম দিয়ে চিকেনটা রান্না করছি। খাবারের টেস্ট যদি বলি, নো স্পাইসি, তবে রাইসটা খাইতে পারি। খুব মিষ্টি খাবার বানাইছে ওরা ওদের অনুপাতে। আপনি যদি আশা করেন বিমানের খাবার ভালো হবে, সম্পূর্ণ ভুল। এখন প্রশ্ন, প্রথমবার যদি আপনি যান চায়না অথবা চায়না ট্রানজিট হয়ে, টিকিট কাটবেন কি না? আপনাদেরকে বলি, নিরাপত্তার দিক দিয়ে 100তে 100, এবং টার্বুলেন্স কেবিন ক্রুদের বিহেভিয়ার অসাধারণ। মানে টার্বুলেন্স বেশি হচ্ছে না, অসাধারণ বিহেভিয়ার কম। আর কেবিন ক্রুদের বিহেভিয়ার অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা সেই, কোনো ধরনের ময়লা আবর্জনা কোনো কিছু নেই। আসে না যে একটা ফ্লাইট আসছে ভালো করে ক্লিন না করে এমনিতে অনবোর্ড করে দেয়, এমনটা না। তবে মাঝে মাঝে হালকা ঝাঁকুনি দিচ্ছে, এটা তেমন কিছু না। যদিও আমার হাইফোবিয়া আছে, খুবই ভয় করে, তারপরেও আপনার নাম নিয়ে চললাম। আশেপাশে 2-3 জন ভাই ব্রাদার আছে, ওদেরকে ডিস্টার্ব করে একটু গল্প কথা বলে চেষ্টা করতেছি মনের ভয়টা কাটানোর জন্য। ওকে, খাবার দাবার আমরা শেষ করি। খাবার দাবারের রেটিং যদি দিয়ে আমরা 5-এর ভিতর 3 দিতে পারি। লোকাল টাইম সন্ধ্যা 6টা বেজে 5 মিনিট।
আমি এসে পৌঁছালাম গুয়াংজুতে। এখন কথা হলো যে পরবর্তী যাত্রা রাত 1টা বাজে শুরু হবে। 7 ঘন্টা আমার এখানে এখন বিচরণ করতে হবে। না আসবে ঘুম, না আসবে কিছু। দেখি লাউঞ্জের অ্যাক্সেস নেব আর কিছু শপিং করব। চাইনাতে আসছি, কিছু ইলেকট্রনিক গ্যাজেট যদি না নিই তাহলে অপূর্ণতা থেকে যায়। এবং এই যাত্রাটাও কেমন মানে একটু খালি খালি লাগে আমার কাছে। জানি না বিষয়টা আপনারা কীভাবে দেখবেন, তবে হ্যাঁ, চাইনা যখনই আসি আমি একটা এসএসডি হইলেও কিনি। যাই হোক, ট্রানজিট কেউ হেল্প করে কিনা দেখি। তবে ওদের লুক থাকা মানে কথা ছিল, যারা হলো যে আপনার বিশেষ করে ইন্ডিগো সহ আদার এয়ারলাইন্সে আগে লুক থাকে এবং তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যায় কত নম্বর গেট। এখানে এমন কাউকে দেখতে পারতেছি না। থ্যাংক ইউ। এই তো ভালো। আচ্ছা, আপনি যাচ্ছেন কই? আমি যাচ্ছি ইয়াতে, পাপুয়া নিউ গিনিতে। পাপুয়া নিউ গিনির ফ্লাইট টাইমটা হলো যে আমার 7 ঘন্টার উপরে। ও সমস্যা নেই, ওকে ভাই, দোয়া করেন। বন্ধুরা, ক্যামেরাটা আমি ভিতরে ঢুকাই, পরবর্তীতে কথা হচ্ছে। রাত বাজে এখন বরাবর 12টা, আর 1.5 ঘন্টা পর হলো যে আমার সেকেন্ড ফ্লাইট শুরু হবে। বর্তমানে আমি আছি হলো যে লাউঞ্জে, গুয়াংজু এয়ারপোর্টের লাউঞ্জে আসলাম। এখানে ইন্টারনেটের বড় একটা প্রবলেম। সেটা কি জানেন, যে লাউঞ্জে ইন্টারনেট নেই, গভর্নমেন্টের ফ্রি ইন্টারনেট ইউজ করতে হবে। ভিপিএন কানেক্ট করতে প্রচুর প্রবলেম। অ্যান্ড্রয়েডে কানেক্ট করতে পারছি, বাট আইফোনে কানেক্ট করতে পারি নাই। চাইছিলাম একটা ভিডিও অথবা ছবি পোস্ট করবো, বাট হলো না। যাই হোক, এখানে কার্ডও অ্যাকসেপ্ট করতেছে না। আমি আরেক জামালে পড়ছি, আমার ক্রেডিট কার্ডের হলো যে লিমিট শেষ হয়ে গেছে, যেটা হলো যে এন্ডোর্স করছি। পরবর্তীতে হলো যে এমএক্স কার্ড দিয়ে হলো পেমেন্ট করা লাগছে, যেটা আমি ফ্রিতে পাইতাম লাউঞ্জ অ্যাক্সেস। সেটা হলো যে বাংলা টাকা 5,700 টাকা খরচ করে 3 ঘন্টার জন্য আসছি। হোয়াট এভার, খাবার দাবারে আমি মনে করছিলাম রাইসের সাথে কোনো কারি টারি থাকবে, বিভিন্ন এয়ারপোর্টে থাকে, হংকংও আমি পাইছিলাম। বাট এখানে হলো যে রাইসের সাথে হলো যে সব চাইনিজ ফুড। ব্রেডটা খাইতে পারছি, আর হলো যে একটা আপেল, এতটুকুই। এখন হলো যে আমার দ্বিতীয় ফ্লাইটে উঠতে হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে ফ্লাইটের ভিতরে গিয়ে। বন্ধুরা, আমি বসে গেলাম আমার দ্বিতীয় ফ্লাইটে। দীর্ঘ 7.5 ঘন্টার একটা জার্নি হতে যাচ্ছে, এবং এই জার্নিটা আল্লাহ জানে খুব বোরিং হয়। পাশে কেউ নাই, পাশে কেউ থাকলে কথা বলতে পারতাম। মোবাইলের ভিতর নাই ইন্টারনেট, কোনো কিছু ডাউনলোড নাই, খুব বোরিং লাগবে। রাত বাজে এখন হলো যে 12টা বেজে 57 লোকাল টাইম, চায়না লোকাল টাইম, এবং গিয়ে পৌঁছাবো সকাল 10:30 পোর্ট মোরসাবে, পাপুয়া নিউ গিনির লোকাল টাইমে। হোয়াট এভার, দ্বিতীয় যাত্রা শুরু হচ্ছে। আল্লাহ তাআলা যেন সহি সালামতে পৌঁছাই। বরাবরই বিমানে উঠলে আমার খুব ভয় কাজ করে। জাস্ট এটাই বলবো, কোনো টার্বুলেন্স না থাকুক। আর যদি কোনো একটা চমৎকার হয়, একটা ঘুমে যদি পার করে দিতে পারি তাহলে তো মাশাআল্লাহ ভালো। যাই হোক, এই হলো বিমানের ভিতরে অবস্থা। সো যাত্রী মোটামুটি কিছু ফাঁকা, মোটামুটি বলতে এতটা আহামরি ফাঁকাও না, পিছনে হয়তো 10-12টা সিট ফাঁকা আছে। এখন কানে হেডফোন লাগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান আছে যেগুলো ডাউনলোড করে রাখছিলাম, এগুলো শুনে একটা ঘুম দেব। আপনাদের সাথে কথা হচ্ছে সকালবেলা। গুড নাইট, গুড মর্নিং। বন্ধুরা, আমরা হয়তো আর 45 মিনিট পর ল্যান্ড করব। অনেক চেষ্টা করছে ঘুম যাওয়ার, বিশ্বাস করবেন কিনা জানি না। একটু পর পর পাশে চাইনিজ লোকজন আসে, কেউ ঠেলা মারে, কেউ ডেক্কা মারে। ওদের অতিষ্ঠ যন্ত্রণায় ঘুম যাওয়া গেছে না। শেষে সিট পড়ছে তো ওয়াশরুমে যাই, তো এগুলো নিয়ে খুবই ডিস্টার্ব হয়েছে। এরপরে চেষ্টা করব মাঝখানে নেওয়ার জন্য। হোয়াট এভার, কিছুক্ষণ পর আমি ল্যান্ড করব। ল্যান্ড করে দেখি আমাদের ব্যাগেজ দিতে কেমন সময় লাগে। এই ওভারঅল জার্নিটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমার লাগেজ চলে আসছে, এই যে দেখুন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পাপুয়া নিউ গিনির পোর্ট মোরসাবেতে। ইমিগ্রেশন অভিজ্ঞতা শেয়ার করব। বিশ্বাস করবেন না, 3টা কাউন্টার ঘুরছি। প্রথমত হলো যে ভিসা জটিলতা, এটা ছিল হলো যে আপনার সিল ভিসা।
এই বিষয় নিয়ে কনফিউজ ছিল, বাট আমাকে নানান কোয়েশ্চেন করে হয়রানি করে নাই, খুব রেসপেক্টফুলি দু একটা কোয়েশ্চেন করছে যে কেন আসছি আর হলো যে ট্রাভেল কেন করতে যাচ্ছি, অথবা আমি সিটির বাইরে যাবো কিনা, জাস্ট এনাফ। দেন ওরা ভেরিফিকেশন করে আরেকটা জায়গায় পাঠায়, ওখানে উনি চেক করে আমাকে রিলিজ দিয়ে দেয়। দ্যাটস দ্য গুড। আসসালামু আলাইকুম, কেমন আছেন? Assalamu alaikum. Sheraton Papua New Guinea. থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংকস এ লট। এমজি, আমি বিলিভ করি নাই এত দূর দেশে এসে আপনি আমাকে এভাবে ওয়েলকাম করবেন। আই এম গ্রেটফুল ভাইয়া, থ্যাংকস এ লট। অ্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অফিসিয়ালি পাপুয়া নিউ গিনিতে। ও থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি থ্যাংক ইউ সো মাচ। আমি চলে আসছি আমার হোটেলে এসে এখন হলো যে আমার চেক ইন করতে হবে। চেক ইনের জন্য অনেক লম্বা একটা সময় আমাকে ওয়েট করেছে। এটার কারণ আমি জানতে পারছি যে ওরা রুম রেডি করে নাই, যদিও এখন বাজে দুপুর 1টা, চেক ইন টাইম হলো যে 10টা। তো একটু হতাশই হয়েছি, অনেকক্ষণ ধরে ওয়েট করা লাগছে। এই হোটেলে দেখা যাচ্ছে সুইমিং পুলও আছে। আমরা আপনাদেরকে হোটেলটা ভিজিট করাবো, বাট ফার্স্ট আমি এন্ট্রি নিয়ে নিই, এন্ট্রি নিয়ে একটু রেস্ট নিই, দেন আমি আপনাদের সাথে হোটেলের ভাড়াসহ ইন ডিটেলে কথা বলতেছি। বন্ধুরা, হোটেলের নাম হলো হাইডওয়ে হোটেল। আমি আপনাদেরকে এখন এই হোটেলের ভিতরের দৃশ্যটা দেখাবো। যেহেতু আমরা পাপুয়া নিউ গিনি নিয়ে ব্লগ করতেছি, আপনাদের ছোট থেকে বড় বিষয়গুলো এভরিথিংগুলো জানানো জরুরি। সো হোটেল, খাবার দাবার, সংস্কৃতি, ট্রান্সপোর্টেশন, ইভেন হলো যে লোকাল ভিলেজ, লোকাল বাজার, সব কিছু জানাবো। অ্যাকচুয়ালি আমি এইমাত্র ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, আমি আমার ক্যামেরাটা পিছনে ঘুরাই। এই হোটেলের নাম হলো হাইডওয়ে হোটেল এবং পার নাইট হলো যে আপনার $75, 75 USD। এই যে দেখুন, একটা কিং সাইজ বেড এবং তাওয়াল 2টা, একটা সোফা, ওখানে একটা মিনি কিচেন, দেন এখানে হলো যে একটা আপনার মিনি ফ্রিজ। কিন্তু এর চেয়ে বড় বিষয় কি জানেন? আলহামদুলিল্লাহ, এই যে দেখুন, গরুর মাংস, ভাত, এটা হলো ভাত, এই হলো সালাদ, এবং গরুর মাংসের সাথে আমি যদি আপনাদেরকে দেখাই, এই হলো যে ডাল। আমরা ক্যামেরাটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন ডাল, এই সব কিছু এক বাঙালি ভাই আমার জন্য নিয়ে আসছে। সকালবেলা উনি ফুল নিয়ে আমাকে ওয়েলকাম করে সে পুরো শহর ঘুরাইছে, দেন হলো যে খাবার দাবার নিয়ে আসছে সে এবং তার ওয়াইফ। আলহামদুলিল্লাহ, এত ভালো মানুষ এখনও আছে দুনিয়াতে। আমি কৃতজ্ঞ এবং কি বলে যে ধন্যবাদ দিব, বিকজ এত লম্বা একটা জার্নি, কাল সকাল 7টা থেকে আজকে হলো যে বাজে কয়টা জানেন? এখন বাজে হলো যে দুপুর হলো যে 12:53 লোকাল টাইম। এই যে দেখুন, এতক্ষণ এসে পৌঁছাইছি। সো এসব কিছু উনি মাথায় রাখছে যে এসে আমি কোথায় খাবো, কী করব। সো ইটস গুড। এই হলো আপনার $75 হোটেল। আহামরি এতটাও ভালো না। $75 দিয়ে অন্যান্য দেশে যেখানে আমরা ভালো ধরনের সার্ভিস পাই, এখানে হলো যে এই $75 মানে একবারে ফালতু সার্ভিস বললেই চলে, মানে মোটামুটি চলনসই আর কি। হ্যাঙ্গার ট্যাঙ্গার দিয়ে দিছে। যাই হোক, আমরা আপনাদেরকে ভিডিওটা লেন্দি করে বোরিং করব না, চলেন আমরা এই হোটেলটার বাহিরে দেখে আসি। এবং একটা মজার বিষয় কি জানেন, এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড, অর্থাৎ সকালের নাস্তা। আমি তো সোলো ট্রাভেলার, আমার সাথে যদি কেউ থাকে তাদেরকেও ফ্রি। যাই হোক, বাইরে যাই, বাইরে গিয়ে একটু বাইরের দৃশ্যটা দেখে আসি। এই হলো যে হোটেলের বাইরের দৃশ্য। হাইডওয়ে হোটেল। এই দেশের মানুষজন কিন্তু আপনার আফ্রিকান লোকজনের মতো, দেখেন তাদের চুল টুল এভরিথিং সব কিছু। বাট হোটেলটা ভিতরে সুন্দর না হলে কি হবে, বাহিরে অনেক সুন্দর। দেখেন পুরো একটা রিসোর্টের মতো, চারিদিকে গাছগাছালি ভরা, এবং হলো যে সুন্দর একটা পুল গোসল করার জন্য, সুইমিং পুল। ওয়াও। দেন হলো যে একটা ক্যাফে। না, মাশাআল্লাহ,
ওয়েদারটা জোস, একবারে ক্লিন। আসমানটা আমি আপনাদেরকে দেখাই, এই যে যদি দেখেন সূর্য ঠিক উপরে, বাট এক ফোঁটা মেঘ নেই আকাশে। পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। সব কিছু মিলে ওয়াও একটা পরিবেশ। ওকে, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। দেখি আমাদের সকালবেলা কি ব্রেকফাস্ট দেই। আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা, আপনাদের কেমন আছেন? আমার এখানে সকাল বাজে হলো যে এখন 9টা। বাংলাদেশে হলো যে এখন হলো যে কয়টা 5টা, মানে ভোর 5টা বাজে। 4 ঘন্টা সময় বেশ কম, কিন্তু এখন আমি যাচ্ছি হলো যে ব্রেকফাস্ট করতে। আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, দেখি ওরা কি সার্ভ করে এবং কোথায় দেয়। রিসিপশনে গিয়ে কোয়েশ্চনটা করবো আমি। এক্সকিউজ মি, ব্রেকফাস্ট yeah no, nobody here. Hello, good morning. Breakfast Your room number? 311. Yes. একটা টোকন দিয়ে দিল, টোকন নিয়ে এখন আসছি, এসে সকালে ব্রেকফাস্ট করব। এক্সকিউজ মি, here, yeah. কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ভিতরে শুধু ব্রেড দেখা যাচ্ছে। এগুলো খাইলে কি পেট ভরবে? আর দেখা যাচ্ছে কিছু কুকিজ, তরমুজ। যাই হোক, নিয়ে সকালের নাস্তাটা করি। সকালের নাস্তা ভরপুর। এখানে 3টা সসেজ, 2টা অমলেট করে 2 প্লেট দিছে। অ্যাকচুয়ালি এক রুমে 2 জনের জন্য বরাদ্দ থাকে। তার সাথে আমি ব্রেডটা নিয়ে নিলাম এবং হলো যে কিছু ফ্রুট। এই দেশটা নিয়ে যতটা ভয়ঙ্কর চিন্তা করছিলাম ততটা কিন্তু না। প্রথমে মাথায় আসছিল কি জানেন, মানুষ খায় ওরা, এবং একটা প্রমাণিত এখানকার আদিবাসীরা। শুনে মাথা আলাদা ঘুরে গেছিল। পরবর্তীতে কিছু কেস স্টাডি করলাম, কিছু নিউজ ফিড, দেন হলো যে গুগল, অনেক কিছু ঘাটলাম। গেটে দেখি এখানকার লোক ক্লাইমেটের সাথে জড়িত অনেকে। নেশাগ্রস্ত, নেশার টাকা জোগানোর জন্য পাবলিককে দিনে দুপুরবেলা সব কিছু লুটে নিয়ে নেয়, এমনটা দেখছি। এবং অনেক বাঙালি বলছে সেম কাহিনী ঘটে, বাট আমার চোখে এখনও এরকম বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি। তবে একজন আমাকে বললো ভালো খারাপ সব দেশেই থাকে, তো এখানে 2-একটা ইনসিডেন্ট হয় যেটা হলো যে হাইলাইট হয়। এই যে চুরি ডাকাতি, এটা না আমাদের দেশেও হয়, এমনটা যে না। একটা দেশে আসার আগে আমরা যে নেগেটিভ মাইন্ডে রাখি মাথায়, অ্যাকচুয়ালি এমনটা কিন্তু হয় না। আমাদের উচিত এই জিনিসগুলো থেকে বের হয়ে যাওয়া। বিশেষ করে আমার মাইন্ডের ভিতরে অনেক কিছু চলছিল। বাট আরও একটা জিনিস কি জানেন, গত রাতে আমার ঘুম হয় নাই। বিছনা চেঞ্জ হয়েছে অনেক দিন পর, সারা রাত চটফট করছি, প্রায় 3টা বাজে ঘুম গেছি এবং আজকে উঠছি হলো সকাল 8টা বাজে। 4, 5, 6, 7, 8, মাত্র 5 ঘন্টা ঘুম। এর আগের দিন ঘুম হয় নাই। তা বলে আসলে যদি 8 ঘন্টা ঘুম হয়, বাহ, সে একটা ফিল হয়। এখন এতগুলো অমলেট আমি কীভাবে খাবো ভাবতেছি। সকালের নাস্তাটা বলপেট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, নাস্তা খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমি এখন চলে আসছি স্ট্রিট ব্লগ করতে।
এখন হলো যে আমি এই শহরটা ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো। বাট আমরা কিন্তু আমাদের সিরিজে এই পার্টটুকু আপনাদের জন্য নেক্সট ব্লগে আমরা রেখে দেব। নেক্সট এপিসোড আমরা আপলোড করতেছি শুন। আপনারা আগামী পর্বে কী দেখবেন, এখানকার শহরের মানুষজনের জীবনযাপন, স্ট্রিট রুট, দেন রাতের শহর, এখানকার রাস্তাঘাট, মানুষজন, এভরিথিং আমি আপনাদেরকে দেখাবো। এই শহরটা দেখতে কেমন আপনাদের জানার আগ্রহ আছে? ডেফিনেটলি থাকার কথা। সো আমি রুহান এখন নেমে পড়বো আপনাদের জন্য আগামীকালকের ব্লগ রেডি করতে। তো এই অবধি আমি আপনাদেরকে পরিচয় করালাম পাপুয়া নিউ গিনিকে, কীভাবে আসলাম, কীভাবে ভিসা করলাম, দেশটা কেমন, মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম। অ্যান্ড এখন থেকে শুরু হবে মিশন ইনসাইড। এর অর্থ হলো যে আমরা ভিতরে কোর লাইফটা আপনাদের সামনে এক্সপ্লোর করব। আমরা আমাদের সিরিজে কী কী ব্লগ আনবো আমি আপনাদেরকে বলি। স্ট্রিট ব্লগ, লোকাল মার্কেট, লোকাল ট্রান্সপোর্টেশন, ভিলেজ অ্যান্ড ফুড, এভরিথিং আপনারা দেখতে পারবেন। এবং এই পর্বগুলো দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল রোহান ব্লগটা সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটকে কানেক্ট হয়ে যেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, জীবনযাপন, গ্রামীণ জীবন, লোকাল লাইফ, ভিলেজ লাইফ, এগুলো সব কিছুই নিয়ে আমি এক্সপ্লোর করে থাকি এবং ব্লগ আকারে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি, বাট বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, যারা শপিং করতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু আমার ব্র্যান্ড র্যাপসবিডি থেকে শপিং করতে পারেন। যাদের বাসা ভৈরব, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, কুলিয়ারচর, তারা চাইলে কিন্তু আমার শপে আসতে পারেন। মাঝে মাঝে আমি ওইখানে বসি। আমার শপের অ্যাড্রেস হলো ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2য় তলা, 14 নম্বর শপ। আসবেন, দেখা হবে এবং আড্ডা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।